আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রথম আলো পত্রিকায় আসছে সংবাদরা ভারতের রাজনীতি নিয়ে। যে এখন আপনারা জানেন যে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি নানাবিধ চাপে আছেন। যেমন দেশের ভিতরে সেরকম উনি দেশের বাহিরে। আমেরিকার প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব ওনাদের দেশের উপর 50% শুল্ক করে ফেলাইছেন। এই ব্যাপারে উনি একটা চাপে আছেন, বৈশ্বিক একটা চাপ, এবং দেশের ভিতরেও উনি চাপে আছেন। তারপরে ওনার দলের মধ্যে ওনারা নিয়ম করছেন যে 75 বছর বয়স হয়ে গেলে নেতারা আর দলে ঠাঁই পাবে না, হয়তো রাজনীতি থেকে অপশন নেবে, এরকম একটা ভাব। এখন তো মোদিরও তো এরকম বয়সই হয়ে আসছে। তো ওনারও এই ব্যাপারে ওনার বিরুদ্ধে চাপ বাড়ছে, যে নেতারা অপশন নিয়েছে কিংবা বয়সের কারণে চলে গেছে, এখন ওনাদের যে শুভাকাঙ্ক্ষীরা আছে এবং ওনারা আছে, ওনারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করতেছে যে মোদি এখন কি করবে। এই সমস্ত বিভিন্ন ব্যাপার নিয়ে প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। প্রিয় দর্শক, ভারতের ক্ষমতার মসনদে তাহলে কি মোদির দিন শেষ হয়ে আসছে? ভেতর ও বাইরের নানামুখী চাপে পড়ে বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহর মুঠো কি কিছুটা আগলা হচ্ছে? 11 বছরের মাথায় এই প্রথম প্রধানমন্ত্রী কি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি? প্রশ্নগুলো প্রবলভাবে আলোচিত হচ্ছে ক্ষমতার অলিন্দে। জল্পনা বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নিজেই, না হলে কৃষি বিজ্ঞানী ও ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনের জন্ম শত উপলক্ষে আয়োজিত সভায় মোদি কেন ব্যক্তিগতভাবে চড়া মূল্য চুকানোর ইঙ্গিত দিবেন? ওই সভায় আয়োজন করা হয়েছিল এমন এক সময়ে যখন বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জোর দড়ি টানাটানি চলছে, যখন বিশ্বের প্রতিটি দেশের উপর প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছেমতো শুল্ক চাপিয়ে দিচ্ছেন। মোদি সেই সভায় যখন ভাষণ দেন, তার ঠিক আগেই ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপানোর কথা ট্রাম্প শুনিয়ে দিলেন। ভারতে কৃষিক্ষেত্রে বাজার বাড়াতে যুক্তরাষ্ট্রের বলছে অনেক দিন ধরেই সচেষ্ট। যুক্তরাষ্ট্রকে অনেক দিন ধরেই সচেষ্ট বাড়তি শুল্কের হাত থেকে বাঁচতে কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভারত কোনোরকম ছাড় দিবে কিনা এই আলোচনাও প্রবল। ওই আবহে মোদি জানিয়ে দেন, কৃষকদের স্বার্থহানি হয়, দেশের পশু পালক ও মৎস্যজীবীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন, এমন কিছু তিনি করবেন না। সে কথা বলতে গিয়েই তিনি বলেন, আমি জানি এজন্য আমাকে চড়া মূল্য চুকাতে হতে পারে, তার জন্য প্রস্তুত আছি, কিন্তু কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থহানি হতে দেব না। সম্প্রতি যুদ্ধ বন্ধে নিজের ভূমিকা বারবার জাহিরের মাধ্যমে মোদিকে ঘরোয়া রাজনীতিতে ট্রাম্প কোণঠাসা করেছেন। সেই দাবি বন্ধের উপায় কি আজও মোদি সরকার তা বুঝে উঠতে পারছে না। এই অবস্থাতেই চেপে বসেছে 50% শুল্কের বোঝা। পরিত্রাণের উপায় কি এখনো মোদির অজানা। বাইরের এই মারাত্মক চাপের পাশাপাশি ক্রমেই বড় হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা। এর চেয়েও বড় চাপ 75 বছর পূর্ণ হলে নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী পদে থাকবেন কিনা সেই প্রশ্ন। 2014 সালে প্রধানমন্ত্রী হয়েই মোদী 75 ঊর্ধ্বে সবাইকে সরিয়ে দলের মার্গদর্শক উপদেষ্টা করে দেন। সরে যেতে হয় লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, যশবন্ত সিনহাদের। সেই নিয়ম এবার নিজের ক্ষেত্রে কি প্রয়োগ করবেন কিনা মোদি, এটা অনেকের প্রশ্ন। এটা শুধু প্রশ্নই নয়, চাপটা দিচ্ছেন সঙ্গ চালক মোহন ভাগবত নিজেই। নানাভাবে তিনি সে কথা মনেও করিয়ে দিয়েছেন।
ঠিক এই সময় অপ্রত্যাশিতভাবে সরে যেতে হলো রাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে। সেটাও যে মোদি শাহর সঙ্গে বনিবনা না হওয়ার কারণে। আজ তা গোপন নয়, আজ পর্যন্ত ভারতের কোনো উপরাষ্ট্রপতিকে এভাবে অসম্মানিত হয়ে সরে যেতে হয়নি। এটা বয়সের ওই ৭৫ বছর বয়সের প্রিয় দর্শক। মোদির আস্থা ধনখড় এতটাই হারিয়েছিলেন যে সংসদ চললেও তাকে বিদায় সংবর্ধনা পর্যন্ত জানানো হলো না। অথচ ধনখড়কে কাছে টেনেছিলেন মোদি নিজেই। তিনিই তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল করেছিলেন। উপরাষ্ট্রপতি ও জম্মু কাশ্মীরের রাজ্যপাল হিসাবে মোদি নিযুক্ত করছিলেন সত্যপাল মালিককেও। ২২ বছর বিজেপিতে ছিলেন সত্যপাল মালিক, সম্প্রতি মারা গেছেন। ২২ বছর বিজেপিতে ছিলেন তিনি। বিহার, উড়িষ্যা, জম্মু কাশ্মীর, গোয়া, মেঘালয়ের রাজ্যপাল ছিলেন। অথচ মৃত্যুর পর বিজেপির একজনও তার শেষকৃত্যে যাননি, কেউ শোক প্রস্তাবও পাঠাননি। স্বাস্থ্যর কারণে ধানখড়ের পদত্যাগের পর প্রধানমন্ত্রী এক্স তার সুস্বাস্থ্য কামনা করে শুধু বলেন, দেশ সেবার অনেক সুযোগ তিনি পেয়েছিলেন। দুই জোট নেতার প্রতি মোদি শাহর এই মনোভাব জোট সম্প্রদায়কে ক্ষুব্ধ করেছে। কৃষ্ণকুমার জানুকে যেদিন বহিষ্কার করা হয় তার আগের দিন বিজেপি আরেক জাতীয় মুখপাত্র মোহনলুমু কিকন দলত্যাগ করেন। কিকন নাগাল্যান্ডের সাবেক বিধায়ক এবং গোটা উত্তর পূর্বাঞ্চলের একমাত্র জাতীয় মুখপাত্র ছিলেন। রাহুল গান্ধী ইসির ভোটে চুরির যে প্রিয় দর্শক, এখানে মনে করেন অনেক বড় কইরা সংবাদরা আসছে। আমি আপনাদের উল্লেখযোগ্য অংশ পড়ে আর কি শোনাচ্ছি। বিহারের রাজধানী পাটনায় ডাকা হয়েছে সমাবেশ ১ সেপ্টেম্বর। সেই সমাবেশে উপস্থিত থাকতে রাহুল ও তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের প্রত্যেক নেতাকে অনুরোধ জানিয়েছিলেন। রাহুল নিজে কথা বলেছেন সবার সঙ্গে। রাহুল গান্ধী ইসির ভোট চুরির যে তদন্ত প্রকাশ করেছেন, যেখানে স্টেট কেস হিসাবে কর্ণাটকের বেঙ্গালুরের মহাদেবপুরা নামে এক বিধানসভা আসনের ১,২৫,০০০ জন ভুয়া ভোটারের নাম ধাম পরিচয় তুলে ধরা হয়েছে। সেই অভিযোগ যে অসত্য নয়, সেই প্রতিবেদনও তুলে ধরেছে সর্বভারতীয় এক নিউজ চ্যানেল। যেমন শুরু হয়েছে রাহুলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে আলোচনা। ১৭ই আগস্ট বিহারের সাসারাম থেকে তেজস্বী যাদবের সঙ্গে তিনি শুরু করেছেন মতদাতা অধিকার যাত্রা। বিহারের সীমাঞ্চল ও মিথিলা অঞ্চলের ১০০ বিধানসভা আসনে তারা যাবেন, কখনো হেঁটে কখনো গাড়িতে। সেটাই হতে চলছে ইন্ডিয়া জোটের নির্বাচনী প্রচারণের প্রথম ধাপ। যাত্রা শেষে ১ সেপ্টেম্বর হবে পাটনায় জনসভা। বিহারের নির্বাচন নিশ্চিতভাবেই অনেক কিছুই প্রমাণ করবে। তার আগে অনেক উলটপালট হওয়ার সম্ভাবনা। ট্রাম্পের শুল্ক নীতির পরিণতি, নরেন্দ্র মোদির ৭৫ বছর বয়স, বিহারের ফল বোঝাবে মোদি সরকার ও ভারতের ভবিষ্যৎ কোন দিকে বাঁক নিবে। মোদি বাস্তবিকই কি স্বস্তিতে নেই? প্রিয় দর্শক, এটা অবশ্য সত্য কথা যে মোদি ইন্ডিয়াতে ক্ষমতায় আসার পরে, ইন্ডিয়া শাসন করার পরে উনি ইন্ডিয়ায় অনেক বিভেদ সৃষ্টি করছে। উনি রাষ্ট্রটাকে ক্রমেই একটা হিন্দু রাষ্ট্রতে পরিণত করতে চায়, কিন্তু এটা কোনো ঠিক না। ইন্ডিয়া কোনো একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক দেশ এবং একটা মাল্টিনেশন কান্ট্রি বলা চলে। ইন্ডিয়া খুব একটা সুনাম, মানে একসময় ইন্ডিয়াকে
মানে পৃথিবীর 1 নম্বর গণতান্ত্রিক দেশও বলা হইতো। আশা করি এই সমস্ত মানে ব্যাপারে ইন্ডিয়ার যে নীতি নির্ধারক আছে ওনারা আলাপ আলোচনা করে, দলগুলো আলাপ আলোচনা করে যেভাবে ভালো হয় তারা করবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।